একটা সুন্দর ক্ষেত যদি আপনি করতে চান তবে আপনাকে সুস্থ বীজ থেকে সুস্থভাবে সুন্দরভাবে চারা করতে হবে। আর এই চারা করতে যেয়ে আমাদের কিন্তু অনেকেরই অনেক সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো, যাতে করে বীজ থেকে আপনি যখন অঙ্কুরোদ্গম করবেন আপনার যাতে সেই সফলতার হারটা অনেক বেশি থাকে। আশা করি শসা, তরমুজ এবং রক মেলনের বীজ আপনারা আমাদের ভিডিওতে দেখানো পদ্ধতিতে যদি জার্মিনেশন করে থাকেন অথবা অঙ্কুরোদ্গম করে থাকেন, দেখবেন যে খুব ভালো ইনশাল্লাহ জার্মিনেশন হবে। বিশেষ করে আমাদের যে বীজগুলো আমরা বিক্রি করি সেগুলো তো কথাই নেই, খুবই ভালো মানের ভালো জাতের বীজ। অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে সফলভাবে প্রায় শতভাগের কাছাকাছি জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা দেখে আছি কীভাবে আপনি জার্মিনেশন করবেন। প্রথম পর্বটা হলো বীজগুলোকে আমরা শোধনের জন্য রোদে রাখব। এটাতে বীজগুলো যেমন একটু বাইরের যে অংশটা আছে সেটা যেমন পরিশোধিত হয়ে যায়, আবার বীজগুলো সতেজ হয়ে ওঠে। এই জন্য আমরা কড়া রোদে, যেমন 11টার দিকে আধা ঘন্টার জন্য, সর্বোচ্চ আধা ঘন্টা, আর যদি হালকা রোদ থাকে সেক্ষেত্রে 1-1.5 ঘন্টা আমরা বীজটাকে একটা কুলার মধ্যে বা একটা বড় পাত্রের মধ্যে ছড়ায় রোদে দিব, এবং অবশ্যই একটা সরপোষ দিয়ে কিন্তু ঢেকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাত্রটা অনেক ছোট হয়ে গিয়েছে। একটা বড় তলের উপর বীজগুলো ছিটিয়ে দেওয়ার পরে আমরা সরপোষ দিয়ে পুনরায় ঢেকে দিলাম এবং আমরা আধা ঘন্টা অপেক্ষা করলাম। আমাদের আধা ঘন্টা কড়া রোদে বীজ রাখা হয়ে গেছে। এখন আমরা বীজগুলো ছায়ায় 2-3 ঘন্টা ঠান্ডা করে নিব। সতর্কতা, এই সময়ে আমরা কিন্তু একটা বড় ভুল করি। সেই ভুলটা হলো আমরা বীজটা অনেক বেশি সময় কড়া রোদের মধ্যে ফেলে রাখি। যদি রোদ কড়া থাকে এবং আমরা যদি আধা ঘন্টার বেশি আরও বেশি অনেক সময় ধরে 2-3 ঘন্টা 4 ঘন্টা ধরে বীজগুলো শুকিয়ে ফেলি, তখন কিন্তু দেখা যাবে যে এই বীজের ভিতরের যে শ্বাসটা সেটা অতিরিক্ত শুকায় যাওয়ার ফলে আর জার্মিনেট করছে না। তাই আমরা অতিরিক্ত রোদে বেশিক্ষণ রাখবো না বীজ, সর্বোচ্চ আধা ঘন্টা বীজ রাখবো। এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। আর যদি শীতকাল হয়, মেঘাচ্ছন্ন আকাশ থেকে রোদ একটু কম থাকে, সেক্ষেত্রে আমরা 2-3 ঘন্টা বীজটা শুকিয়ে নিতে পারি রোদে। আমরা অনেক সময় একটা ভুল করে থাকি। সেই ভুলটা হইল যে আমরা বীজটাকে শোধন করে নিই না। বীজ শোধনটা অত্যন্ত জরুরি। আপনারা যখন বীজ কিনবেন সাধারণত বীজটা কোনো একটা ছত্রাকনাশক দিয়ে শোধন করা হয়ে থাকে। যদি আপনারা ভালো মানের বীজ কেনেন, হাইব্রিড বীজ কোনো বিদেশি কোম্পানির কিনেন, দেখবেন যে বীজটা শোধন করা আছে। অনেক সময় কালার দেওয়া থাকে, কালার না দেওয়া থাকলেও আপনি নাকের কাছাকাছি নিলে দেখবেন যে একটা গন্ধ আসতেছে, ছত্রাকনাশক দেওয়া থাকে। আর এই শোধন করা বীজ কিনলে সবচেয়ে ভালো হয়, এবং পরবর্তীতে এটাকেও আপনি নতুন করে শোধন করে নেবেন। শোধন করবেন মূলত 2টা জিনিস, একটি হলো ছত্রাক, আর দ্বিতীয় হলো যে আপনি একটি কীটনাশক বা শোষক পোকার যে ওষুধ সেটা দিয়ে নিতে পারেন। তাতে কি হবে যে দেখা যায় যে তরমুজের চারার ক্ষেত্রে অথবা শশার চারার ক্ষেত্রে বের হওয়া মাত্রই যে মাটির মধ্যে থ্রিপসের ডিম থাকে, যেটা মারা যায় না, সেটার থেকে বাচ্চা বের হয় এবং ছোট্ট চারার মধ্যে আক্রমণ করে চারাটা নষ্ট করে ফেলে। তো সেই জিনিসটা হবে না, কারণ আপনার বীজের মধ্যে সেটা আসলে সিস্টেমিক পেস্টিসাইড, আমরা ইমিডাক্লোপ্রিড দিই, তাতে করে সেটা লেগে যায়। এবং আরেকটা ওষুধ আছে, সেটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না, তবে কিছু কোম্পানির অবশ্যই আছে, সেটা হলো কার্বোসালফান। কার্বোসালফান একটি কোম্পানির আমি জানি, একটু ভালো কোম্পানির আছে। সেই কার্বোসালফানটা যদি অল্প করে পানিতে মিশিয়ে বীজের সাথে মিক্স করে নেওয়া যায় বপনের আগে, তাতে করে যে কাটুই পোকা বীজ কেটে দেয় সেটা হয় না। পাশাপাশি আরও কিছু বিষয় আছে, সেটা চারার যত্ন নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যে চারাটাকে কিভাবে সেভ করা যায়। তবে মূলত আমরা এই 2টি জিনিস বললাম। আর ছত্রাকের বিষয়ে যদি বলি, যে ছত্রাক থেকে কিভাবে শোধন করতে হবে, সেজন্য আমরা বেশ কিছু শোধক ব্যবহার করি। তার মধ্যে কার্বেন্ডাজিম আছে, তার মধ্যে টিমসেন আছে, এছাড়াও আরও অনেক শোধক বাংলাদেশের বাজারে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের নামে। তো একেবারে বীজ শোধনের জন্য একটা স্পেসিফিক ওষুধও বাজারে পাওয়া যায়, তো আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন। তবে আমি কার্বেন্ডাজিম বা টিমসেন দিয়ে মূলত বেশি কাজ করে থাকি, এটাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। এছাড়াও আপনার থিরাম থাকে, তবে মূলত আপনারা যে বীজগুলো বাজার থেকে কিনে সেগুলো থিরাম দিয়েই কোট করা হয়ে থাকে, তো থিরাম নতুন করে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বীজ শোধনের আরেকটা বড় ভুল হলো যে অনেকে আছে যে এই ছত্রাকনাশক দিয়ে সারাদিন বীজটাকে শোধন করে, মানে
অতিরিক্ত সময়ের কারণে কিন্তু বীজের ক্ষতি হতে পারে। কীটনাশক, ছত্রাকনাশক এগুলো যদি অতিরিক্ত সময় আপনি বীজের মধ্যে দেন তাহলে বীজের আবার উল্টা ক্ষতি হবে। প্রথমে আমরা একটা পাত্রে সামান্য পানি নিব। আপনারা চাইলে 1 লিটার পানি নিতে পারেন এবং এতে 2 গ্রাম ইমিডাক্লোপ্রিডের 10 ভাগের 1 ভাগ মিশিয়ে নিতে পারেন। আপনি বুঝতে পারছেন যে ইমিডাক্লোপ্রিডের 2 গ্রামের 10 ভাগের 1 ভাগ কত অল্প হবে। আপনারা যদি মূলত ফোঁটা আকারে দেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে মাত্র 1 লিটার পানিতে কয়েক ফোঁটা, 2 থেকে 3 ফোঁটা বা 5 ফোঁটা পর্যন্ত আপনারা ইমিডাক্লোপ্রিড দিতে পারেন তরল হলে। পরবর্তীতে আপনারা টিমসেন ব্যবহার করবেন। আপনারা জানেন যে টিমসেন কিন্তু খুব ভালো একটা ব্যাকটেরিসাইড এবং ফাঞ্জিসাইড একই সাথে। আর আপনারা টিমসেন না পেলে কার্বেন্ডাজিম দিতে পারেন, আর চাইলে কার্বেন্ডাজিম টিমসেন দুটাই দিতে পারেন। সেক্ষেত্রে টিমসেনের মাত্রা হবে লিটারে 0.5 গ্রাম এবং কার্বেন্ডাজিমের মাত্রা হবে লিটারে 2 গ্রাম বা তরল হলে 2 মিলি। এরপর আমরা এই মিশ্রণটা থেকে অল্প অল্প পানি নিয়ে আমাদের বীজগুলোকে ভিজিয়ে নেব। পানি না, আসলে এটা আসলে একটা মানে শোধক। তো এইটা দিয়ে আমরা বীজগুলোকে 20 থেকে সর্বোচ্চ 30 মিনিট ভিজিয়ে রাখবো এবং পরবর্তীতে সেখান থেকে তুলে ভালো করে ধুয়ে নিতে হবে। আবার ধোয়ার সময় আমরা যেটা খেয়াল রাখবো যে বীজগুলো আমরা প্রথমে পানি দিয়ে ধুয়ে নিলাম, তারপরে সে পানি ফেলে দিলাম, আবার আমরা পরিষ্কার পানিতে বীজগুলো দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম বীজগুলো পরিষ্কার পানির মধ্যে, যাতে অতিরিক্ত ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো ভালো করে পানিতে মিশে যায় এবং বীজগুলোতে কোনো অতিরিক্ত ছত্রাকনাশক এবং কীটনাশক না থাকে। এবং ছত্রাকনাশক দেওয়ার সময় মাত্রাও কিন্তু আপনারা অবশ্যই ঠিক রাখবেন। অতিরিক্ত মাত্রা হলে কিন্তু পরবর্তীতে যে ক্ষতির কারণ হতে পারে। বীজ ভিজানোর সময় কিন্তু অনেকে একটা বড় ভুল করে। সেই ভুলটা কি? সেই ভুলটা হলো যে বীজটা যতক্ষণ ভিজানোর কথা তার থেকে কম ভিজায় ফেলে অথবা বেশি ভিজায় ফেলে। কম ভিজালে যেটা হয় যে বীজের ভিতরে পানিগুলো যায় না, আর যদি বেশি ভিজায় ফেলেন তাহলে অতিরিক্ত ভেজানোর কারণে বীজটা নষ্ট হয়ে যেতে পারে। তো এক একটা বীজের এক এক রকম বীজ ভিজানোর সময় জেনারেলি আমরা যে শশাটা করি সেটা 4 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম ভিজানো যায়, আর আমরা যে তরমুজ করি এটা 10 থেকে 12 ঘন্টা ভিজালেই হয়। আপনারা যখন বীজ কিনবেন আপনারা অবশ্যই অভিজ্ঞ কোনো কৃষি অফিসারের থেকে জেনে নেবেন, যদি আপনার জানা না থাকে, যে বীজটা আসলে স্পেসিফিক কতক্ষণ ভিজালে ভালো, অর্থাৎ মিনিমাম কতটুকু সময় ভেজানো লাগবে আর ম্যাক্সিমাম কতটুকু সময় ভেজানো যাবে। তো তার মাঝামাঝি আপনি ভেজাবেন। দেখা গেল যে মিনিমাম আপনাকে 8 ঘন্টা ভিজাতে হবে, ম্যাক্সিমাম আপনি 14 ঘন্টা ভিজাতে পারবেন, তাহলে 10 থেকে 12 ঘন্টা আপনি ভিজিয়ে নিলেন। এরকমভাবে আপনার জানা থাকা লাগবে বিষয়টা। তো আজকে যেহেতু আমরা শশা এবং তরমুজ নিয়ে কাজ করছি, আজকে এইটা ভেজানোটাই আমরা মূলত দেখাবো। মনে রাখবেন, যেই বীজটা যতক্ষণ ভিজানোর কথা ঠিক ততক্ষণই কিন্তু ভিজাইতে হয়। শশার বীজ আমরা 4 থেকে 6 ঘন্টা ভিজাই, রকমেলনের বীজও 4 থেকে 6 ঘন্টা ভিজাই, আর তরমুজের বীজ 10 থেকে 12 ঘন্টার মতো ভিজানো হয়। কিছু কিছু বীজ কিন্তু 24 ঘন্টাও ভিজাতে হয়। সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন কোনটা কতক্ষণ ভিজাবেন। বীজগুলো ভিজানোর পরে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে অতিরিক্ত পানি ফেলে দিব এবং বীজটা একাধিকবার ধুয়ে নিব, যাতে করে বীজগুলো পরিষ্কার হয়ে যায়। এরপরে আমরা সেই বীজগুলো একটা তোয়ালিয়া নিতে পারেন অথবা ছোট্ট একটা টিস্যু পেপার নিতে পারেন। সেই টিস্যু পেপারের মধ্যে বীজটা রেখে হালকা একটু চাপ দেব, কয়েক সেকেন্ড মাত্র, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড, যাতে করে উপরে যে অতিরিক্ত পানিটা আছে সেটা যাতে ঝরে যায়। অনেকে আছে ভালো করে ঝেড়ে নেয় কাপড়ের মধ্যে পেঁচে, সেটাও করতে পারেন। মোট কথা হলো যে অতিরিক্ত যে পানিটা সেটা যাতে না থাকে, কিন্তু এর মানে এই না যে আপনি একদম চাপ দিয়ে দিয়ে পুরোপুরি শুকায় ফেলবেন। শুধুমাত্র উপরের অতিরিক্ত পানিটা শুকাবেন। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের উপরে বীজগুলো ছড়িয়ে আমরা দেখেন যে অতিরিক্ত পানিটা টিস্যু পেপার কিন্তু শুষে নিল, এবং পরবর্তীতে আমরা আরেকটা টিস্যু পেপার দিয়ে উপরের পানিটাও শুষে নিলাম বীজের। এভাবে করে কিন্তু আমার বীজটা একদম সুন্দর হয়ে যাবে, রেডি। অতিরিক্ত পানি থাকলে কিন্তু মাঝে মধ্যে বীজ পচে যেতে পারে, সেটার কোনো সম্ভাবনা আর থাকবে না। তবে পানি একেবারে শুকায় ফেলবেন না, তাতে কিন্তু করে জার্মিনেশন আবার খারাপ হবে। দর্শক দেখেন, আমরা শশার বীজ থেকে অতিরিক্ত পানি ঝেড়ে নিয়েছি এবং সেটা একটা কাপড়ের মধ্যে ছিটিয়ে দিয়েছি। এই কাপড়টা কিন্তু ভেজা, কিন্তু অতিরিক্ত সমস্ত পানি ভালো করে নিংড়িয়ে বের করে নেওয়া, অর্থাৎ আমরা কাপড়টা ভিজাইছি, ভিজানোর পরে সেটা চিপড়ায় সমস্ত পানি বের করে সেটার উপরে এই বীজগুলো ছিটিয়ে আমরা ভালো করে এটা মুড়িয়ে নিয়ে তারপর সেই কাপড়টা আমরা
একটা প্লাস্টিকের বক্সের মধ্যে রাখবো। প্লাস্টিকের বক্সের সুবিধা হলো একদিকে যেমন ময়েশ্চারটাও ভালো আটকে থাকে, আবার পাশাপাশি কিন্তু ইঁদুর বা মুরগি কিন্তু বীজগুলো নষ্ট করতে পারে না। এরপর আমরা সেই প্লাস্টিকের বক্সটা শীতকাল হলে আমরা রাতের বেলা লেপের নিচে রাখতে পারি, লাইট বাল্বের নিচে রাখতে পারি, ইনকিউবেটরে 30°C তাপমাত্রা ফিক্স করে দিয়ে তার মধ্যে রাখতে পারি। আর দিনের বেলা আমরা রোদের উপর একটা ছালা পানি দিয়ে ভিজিয়ে তার উপর রেখে সেটা ভালো করে পেঁচিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু বীজ খুব দ্রুত ইনশাল্লাহ জার্মিনেট করবে। শশার বীজ সাধারণত 30 ঘন্টায় জার্মিনেশন হয়ে যায়, আর তরমুজের বীজ কিন্তু 2 দিন থেকে 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বীজ পুরানো হলে শশার বীজ বা তরমুজের বীজ আরও বেশি সময় লাগতে পারে। তো আপনারা ইনশাল্লাহ যদি এই পদ্ধতি অবলম্বন করেন তবে সমস্ত বীজই পারফেক্টলি জার্মিনেট করবে ইনশাল্লাহ। আর আপনারা দেখেন যে আমরা প্রায় 48 ঘন্টা পরে এই শশার বীজগুলো খুলছি, অতিরিক্ত হয়ে গেছে শিকড় দেখেন। তবে আপনারা চেষ্টা করবেন 36 থেকে 50 ঘন্টার মধ্যেই যেই বীজগুলো শিকড় গজায় যাবে সেগুলো বপন করে ফেলতে, অর্থাৎ শিকড়টা যখন জাস্ট দাঁতের মতো বের হবে ঠিক সেই সময় যদি আপনি বপন করেন তাহলে কিন্তু আপনার শিকড় ভেঙে যাওয়ার চান্স অনেক কমে যাবে। আর শিকড় যত বড় হয়ে যাবে তো বীজ বপনের সময় শিকড় নষ্ট হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। বীজগুলা বপন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্রে নিয়েছে কোকোপিট ভর্তি এবং ভার্মি ভর্তি। তো আমরা কিভাবে বীজগুলা বপন করলাম বা কিভাবে সরাসরি জমিতে বপন করব সেটা নিয়ে ইনশাআল্লাহ সামনের একটি ভিডিওতে আবার আলোচনা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন ক্লিক করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তখন ভাই আমাকে 100 গ্রাম বীজ আনলাম, তা আমার 3-4 কেজি হচ্ছে এবং বাজারের সেরা আমার এই শশাটা কিরকম বাজারের সেরা। আমি আজ কয় তারিখ? আজকে হলো আপনার 12 তারিখ মনে হয়, 12 তারিখ জুনের 12 তারিখ। আজ 12 তারিখ শনিবার। আমি 12 বা 13 এরকম হবে। আমি গোপালগঞ্জ আজকে 45 টাকা বিক্রি করেছি। অন্য শশা এই খুলনার থেকে বিভিন্ন জায়গার থেকে যে শশা আসছে সেটা বিক্রি হয়েছে 32 টাকা, আমি বিক্রি করেছি 45 টাকা। ইনশাল্লাহ আমার এই জাতটা চমৎকার জাত এবং শশা 3-4টেই বেশিরভাগ কেজি হচ্ছে এবং সুস্বাদু, ভিতরে বেশি সামান্য। এটা আমার মনে হয় যে 500 থেকে 600 গ্রাম হলেও খাওয়ার উপযোগী হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন একটি শশার জাত সম্পর্কে কথা বলবো। এই গাছটি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার ফলন। আমার পাশেই রয়েছেন চাষি, আমারই এলাকার ছোট ভাই, একজন শিক্ষিত চাষি, সুব্রত ভৌমিক। সুব্রতকে আমি একটু অনুরোধ করব যে সে একটু গুণে আমাদের দেখাক যে এখানে কয়টি শশা ধরেছে আর কি। 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 এই সাইডটা বাদ গেছে, 26 এখানে আরেকটা আছে, 27টি। আচ্ছা 27টি ধরলাম, ভিতরে খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে। তো আগে প্রমাণ সাইজটি দেখি। সুব্রত একটু পাতা থেকে সরিয়ে আমাকে দেখাবা। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে এই যে সাইজ, এই সাইজে তুমি বাজারজাত করছো। এটির কত ওজন হতে পারে অ্যাভারেজ? 220 গ্রাম থেকে 250 গ্রাম। 220 গ্রাম থেকে 250 গ্রাম। আগায় গোড়ায় দেখেন না এই যে ফলগুলো। হ্যাঁ, অসংখ্য ফল, এগুলো বড় হবে, খাবার পাইলে কিন্তু বড় হবে। খাবার দিচ্ছি এখন খালি। হ্যাঁ, এই তো আজকে তো প্রথম হারভেস্ট আমাদের। 33 দিন, তাই না? আরও মানে গত পরশু দিন থেকে হারভেস্ট করা যেত আসলে, মানে 30 দিনে হারভেস্ট করা যায়। আমরা এই শস্যটা তুলতে পারি, তাই না? এই যে শশা, এটার ওজন দেখি কেমন। 150